আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকের ক্লাসে শুরু করব সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমরা অনেক শুনে আসছি, অনেক দেখে আসছি। আমরা অনেক ইকুয়েশন পড়ে আসছি বা ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো কি, কিভাবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বলতে কি বোঝায়, কিভাবে প্রতিটা কম্পোনেন্ট আসলে কি মিন করে, সেগুলা আমরা থিওরি বোঝার চেষ্টা করব। আমরা ইকুয়েশন গুলো বোঝার চেষ্টা করব। আমরা সহজ ভাষায় সহজ উদাহরণ দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করব আজকের ক্লাসে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ক্লাস কন্টেন্টে চলে যাই। তো আজকের এই ক্লাসের এটা মূলত দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা দেখব থিওরি, অর্থাৎ সহজভাবে লিনিয়ার রিগ্রেশনের যে থিওরিগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। পরবর্তীতে আমরা থিওরিগুলোকে রিয়েল ডেটা সেট দিয়ে, অর্থাৎ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা আর স্টুডিওতে হচ্ছে দেখার চেষ্টা করব। সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ক্লাস 3 এর সিম্পল রিগ্রেশন মডেল। আমরা অনেকে সিম্পল রিগ্রেশন, প্রথমে আমরা মডেল এটা কি এটা বলতে আসলে কি বুঝাই সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। মনে করেন আপনাকে বলল যে আপনার কোম্পানিতে যারা জব করে তাদের ডেটা আপনার কাছে, অর্থাৎ আপনার কোম্পানিতে যারা জব করে তাদের ওয়েজ ডাটা আপনার কাছে আছে, এবং তারা কয় বছর এক্সপিরিয়েন্স আছে সেই ডাটা আপনার কাছে আছে। আপনি দেখতে চান আহ, আপনার কোম্পানির এমপ্লয়ি তাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটার সাথে সাথে তাদের ওয়েজ বাড়ে, কমে, অথবা কিভাবে পরিবর্তন হয়, সেই জিনিসগুলো যখন আপনি জানতে চান তখন হচ্ছে আপনি আসলে একটা রিগ্রেশন করতে চান। অর্থাৎ ডেটাগুলো আপনার কোম্পানির যতজন এমপ্লয়ি আছে এমপ্লয়ীদের ডেটাগুলা আপনি কালেক্ট করেন, কালেক্ট করে হচ্ছে কোনো একটা মেথড বা কোনো একটা ইকুয়েশনের মাধ্যমে দেখতে চান, সেটা হচ্ছে আসলে সিম্পল রিগ্রেশন। তাহলে আমাদেরকে আহ, আমরা একটু বইয়ের ভাষায় বলি যে যখন আমরা কোনো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখতে চাই, অর্থাৎ যদি এক্সপিরিয়েন্স বাড়ে তাহলে ওয়েজের কি পরিবর্তন হয়, বাড়বে নাকি কমবে, সেটা আমরা যখন দেখতে চাই তখন হচ্ছে আমরা আসলে রিগ্রেশন ব্যবহার করি। আমরা দেখতে চাই ওয়েজ অর্থাৎ মজুরি কিভাবে পরিবর্তন হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হচ্ছে আমার ওয়াই, যেটা হচ্ছে এই ক্ষেত্রে ওয়েজ, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অর্থাৎ যার উপর নির্ভর করে মজুরি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে এক্সপেরিয়েন্স। তো আমি যদি বইয়ের ভাষায় বলি, দ্য গোল অফ এ সিম্পল রিগ্রেশন ইজ টু আন্ডারস্ট্যান্ড হাউ চেঞ্জেস ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জেস ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এক্সপেরিয়েন্স যদি চেঞ্জ হয়, কিভাবে এমপ্লয়ীদের ওয়েজ পরিবর্তন হবে সেটা যখন আমি দেখব, সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল রিগ্রেশন। আচ্ছা, আমরা এই রিগ্রেশনটা বোঝার জন্য একটা গ্রাফ দেখি। গ্রাফের এক্স অ্যাক্সিসে আমরা দেখব হচ্ছে এমপ্লয়ীদের কাজ করার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা দেখব, যেমন শূন্য দিয়ে বোঝাচ্ছে তার কাজের এক্সপিরিয়েন্স 0 বছর, 4 দিয়ে বোঝাচ্ছে তার কাজের এক্সপিরিয়েন্স 4। এবং ওয়াই অ্যাক্সিসে আমরা দেখব যে কোম্পানিতে যারা জব করে তাদের প্রতি ঘন্টায় তাদের মজুরি বা ওয়েজ কত, সেটা আমরা ওয়াই অ্যাক্সিসে দেখব। যদি আমরা বলি যে 20 বলতে বুঝাই কোনো একটা এমপ্লয়ির বা প্রতি ঘন্টায় স্যালারি হচ্ছে $20। আমরা এখানে একটা দেখেন একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি। স্ট্রেট লাইনটা কি বুঝায়, যদি আমরা একটা ভ্যালু নিয়ে এই ভ্যালুটা নিয়ে একটু দেখি, যখন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছর তখন দেখা যাচ্ছে সেই এমপ্লয়ির স্যালারি হচ্ছে $20। যদি আমি দেখি কোনো এমপ্লয়ির ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছর, তাহলে তার স্যালারি দেখা যাচ্ছে $21। তাহলে আমি বুঝতে পারতেছি আমার যদি এক্সপিরিয়েন্স ধীরে ধীরে বাড়ে,
তাহলে দেখা যাচ্ছে আমার যে কোম্পানির ডেটা সেটা দেখাচ্ছে যে এমপ্লয়ীদের ওয়েজ বাড়ছে। অর্থাৎ এখানে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে লিনিয়ার, অর্থাৎ যে আমরা খুব লিনিয়ারলি আগাচ্ছে, এই জন্য এই সম্পর্কটাকে আমরা বলি হচ্ছে একটা লিনিয়ার রিলেশনশিপ। এবং এই যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সপেরিয়েন্স, এটার উপর বেস করে আমি যে কোনো কোম্পানির এমপ্লয়ীদের ওয়েজ ডিটারমাইন করছি, এটাই হচ্ছে আসলে সিম্পল রিগ্রেশন। এখানে সিম্পল রিগ্রেশন এই জন্য বলছি, আমার শুধুমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, এবং এই শুধুমাত্র একটা এক্সপেরিয়েন্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে আমি যখন কোনো একটা কিছু ডিটারমাইন বা প্রেডিক্ট করতে চাই, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়েজ, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে সিম্পল রিগ্রেশন। ওকে, আমরা দেখলাম সিম্পল রিগ্রেশন জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখব যে সিম্পল রিগ্রেশন মডেল বা ইকুয়েশনটা কি। অর্থাৎ যেই ইকুয়েশনের মাধ্যমে আমি একটু আগে যে গ্রাফটা ব্যাখ্যা করলাম বা যেই সিম্পল রিগ্রেশন ব্যাপারটা ব্যাখ্যা করলাম, সেটা আসলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যখন কোনো ইকুয়েশন দিয়ে প্রকাশ করব সেটাকে আমরা বলি হচ্ছে, ওকে, সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল রিগ্রেশন ইকুয়েশন। আমরা মনে করে দেখি যে আমার একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ছিল, সেটা আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসটা হচ্ছে ওয়াই। আমরা প্রথমে যেটা করব, এটা যদি হয় আমাদের একটা সিম্পল রিগ্রেশন ইকুয়েশন, এই ইকুয়েশনের কোন কম্পোনেন্টটা কি বুঝাই সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ওয়াই। ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, অর্থাৎ উম, আমরা চাচ্ছি কোম্পানির এমপ্লয়ীদের মজুরি বা ওয়েজ ডিটারমাইন করতে চাই, অর্থাৎ আমরা যেটা মেজার করতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, অর্থাৎ ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। আমরা কিসের উপর নির্ভর করে ওয়েজটা ডিটারমাইন করতে চাই সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা এক্স কে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। আমাদের ক্ষেত্রে আমাদের এই আমরা যেই মডেলটা একটু আগে দেখেছি সেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসটা ছিল হচ্ছে এক্সপেরিয়েন্স, অর্থাৎ কোনো এমপ্লয়ি কত বছর চাকরি করে সেটাই হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। বি নট হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট বলতে কি বোঝায়? ইন্টারসেপ্ট বলতে আমরা সহজভাবে বুঝি, যদি এক্স এর ভ্যালু যখন জিরো হয়, এক্স এর ভ্যালু যখন জিরো হয়, তখন ওয়াই এর ভ্যালু যত হয় সেটাই হচ্ছে ইন্টারসেপ্ট, যেটা হচ্ছে আমরা একটু পরে গ্রাফে খুব সহজভাবে বুঝতে পারবো। আমি জিনিসটা একটু সহজ করে বলি, যদি কোনো কোম্পানিতে দেখা যায় কোনো একজন এমপ্লয়ির ওয়ার্ক এক্সপিরিয়েন্স জিরো, তখন সেই, যদি কোনো এমপ্লয়ির ওয়ার্ক এক্সপিরিয়েন্স জিরো হয়, তখন তার ওয়েজ যত হবে সেটাই হচ্ছে বেসিক্যালি তার ইন্টারসেপ্ট বি নট। সেটা আমরা একটু পর গ্রাফে সুন্দরভাবে বা সহজভাবে দেখার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, বি নট হচ্ছে ইন্টারসেপ্ট, সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে বি ওয়ান স্লোপ। স্লোপ জিনিসটা কি আমরা হচ্ছে একটু আহ কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এক্সপেরিয়েন্স যদি বাড়ে, ওয়েজ কিভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা আমরা যখন মেজার করি সেটাকে আমরা বলি হচ্ছে স্লোপ। আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। পর সর্বশেষ যেটা আসে আমাদের ইকুয়েশন, দেখেন একটা ইউ আছে। এই ইউটা হচ্ছে ডিটারমাইন করাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রিগ্রেশনের। ইউ হচ্ছে এররটা, আমি বুকিশ নলেজে না পড়িয়ে সহজভাবে বুঝাচ্ছি। ধরেন আপনি আপনার কোম্পানিতে এমপ্লয়ীদের কে কত বছরের এক্সপিরিয়েন্স সেটার উপর ডিপেন্ড করে আপনি তাদের ওয়েজ ডিটারমাইন করছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা এমপ্লয়ির শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপর তার ওয়েজ নির্ভর করে না, সেটা ডিপেন্ড করে তার কর্মদক্ষতার উপর, তার এডুকেশনাল এক্সপিরিয়েন্সের উপর, তার কাজের এনভায়রনমেন্টের উপর, অনেকগুলো ফ্যাক্টর, যেই ফ্যাক্টরগুলো আপনি আপনার মডেলে বা আপনি আপনার রিগ্রেশনে ইউজ করছেন না। তো সেগুলা যখন আপনি ইউজ করছেন না, সেগুলা ইফেক্টগুলো সবকিছু এররে হচ্ছে জমা হবে। অর্থাৎ আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা চুজ করছেন সেটার বাইরে যে কোনো কিছু যেটা মডেল এক্সপ্লেইন করতে পারে না, সেটা হচ্ছে আমার এরর টার্মে চলে যায়। তাহলে এই হচ্ছে আমার খুব সহজ একটা সিম্পল রিগ্রেশন ইকুয়েশন।
এখানে হচ্ছে ইন্টারপ্রিটেশনটা দেওয়া আছে খুব সহজভাবে, যেগুলো নিয়ে আসলে আমরা এখন কথা বলেছি। সো আমরা এই গ্রাফটা দেখব, এই গ্রাফটা দেখে আমরা প্রতিটা কম্পোনেন্ট হচ্ছে বুঝার চেষ্টা করব, নিজেরা ক্যালকুলেট করার চেষ্টা করব গ্রাফ থেকে। আমি যদি আপনাদেরকে মনে করিয়ে দেই, আমাদের ইকুয়েশনটা ছিল এমন একটা ইকুয়েশন যে y ইজ ইকুয়াল টু বি নট ইন্টারসেপ্ট প্লাস বি ওয়ান, সরি, যেটা ছিল বি ওয়ান এক্স প্লাস হচ্ছে অ্যারোটা। আমরা একটা একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি যে ওয়াই হচ্ছে আমাদের ওয়েজ, অর্থাৎ আমরা ওয়েজটা নির্ধারণ করতে চাই। বি নট কোথায়? বি নট হচ্ছে এই অংশটা, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে বি নট। অর্থাৎ আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের বি নট বা ইন্টারসেপ্ট, অর্থাৎ যখন কোনো এমপ্লয়ি এমপ্লয়ার এমপ্লয়ির এক্সপিরিয়েন্স 0 বছর থাকে, তাহলে তার প্রতি ঘন্টায় স্যালারি হবে মিনিমাম $20। এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারসেপ্ট। ওকে, এবার আমরা আসি বি ওয়ান জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি বলে আসছি বি ওয়ান দিয়ে বুঝাই যদি এক্সপিরিয়েন্সের পরিবর্তন হয়, এক্সপিরিয়েন্স বাড়ে বা কমে, তাহলে ওয়েজটা কিভাবে বাড়ে বা কমে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো খেয়াল করে দেখেন, যখন এইজ সরি এক্সপিরিয়েন্স ছিল 1 বছর, তখন হচ্ছে তার ওয়েজ ছিল সাপোজ হচ্ছে এখানে, সেটা হতে পারে 20.5, এখানে ভ্যালুটা। যখন এক্সপিরিয়েন্স 2 বছর, তখন হচ্ছে 21। তাহলে দেখা যাচ্ছে প্রতি 1 বছরের পরিবর্তনের কারণে তার স্যালারি পরিবর্তন হচ্ছে $0.5। ওকে, এটা হচ্ছে একদম সাদামাটা ভাবে গ্রাফ থেকে বোঝা যায়। তাহলে আমি বলতে পারবো কারো যদি যেমন একটু আগে যেটা দেখলাম, যদি কারো যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তার স্যালারি হবে $20। যদি তার এক্সপিরিয়েন্স 1 বছর থাকে, তাহলে তার স্যালারি হবে 20 প্লাস 0.5। আমরা একদম সহজভাবে বোঝার জন্য যেটা করব, আমরা আপাতত এরর টার্মটাকে অ্যাভয়েড করছি সহজভাবে বোঝার জন্য। তাহলে তার স্যালারি হবে 20.5। যদি কারো, এটাতে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স জিরো, আর এই ক্যালকুলেশনে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 1। তাহলে প্রতি বছর যদি প্রতি 1 বছরের জন্য 0.5 করে বাড়ছে, তাহলে যদি বলি কারো এক্সপিরিয়েন্স 3 বছর, 3 বছর, তাহলে প্রতি 3 বছরের জন্য বাড়বে হচ্ছে $1.5। তাহলে তার স্যালারি হবে, যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তার স্যালারি ছিল $20, এবং তার সাথে 3 বছরের জন্য তার ইনক্রিমেন্ট হবে 1.5। অর্থাৎ তার স্যালারি 3 বছর গিয়ে হওয়া উচিত 21.5। এটাই হচ্ছে খুব সাধারণভাবে যদি আমরা বুঝার চেষ্টা করি। এবার আমরা দেখব কোএফিসিয়েন্ট গুলা কি বুঝাই, বা ইন্টারপ্রিটেশন অফ কোএফিসিয়েন্ট, যেগুলা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, অলরেডি আমরা এগুলা আগেই এক্সপ্লেন করে আসছি। একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে স্লোপ। অর্থাৎ যেটা আমার বি1 স্লোপ ছিল, যেটা দিয়ে আমি বুঝবো হচ্ছে আমার আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো একটা জিনিস আমাদের আগের স্লাইড থেকে একটু রিক্যাপ করতে হবে বা একটু আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখেন এই গ্রাফে আমার লাইনটা কিন্তু উপরের দিকে, অর্থাৎ এক্সপিরিয়েন্স যত বাড়তেছে আওয়ারলি ওয়েজ তত বাড়তেছে। এই জন্য আমার যে স্লোপ ছিল, যেই স্লোপ, আমাদের স্লোপ তো M1 ছিল না, আমাদের স্লোপ ছিল হচ্ছে β1। এই জন্য আমার এই গ্রাফের জন্য β1টা হচ্ছে পজিটিভ। যদি স্লোপটা এমন হতো, স্লোপটা যদি এমন হতো নিচের দিকে যাচ্ছে, তখন আবার আমাকে বলতে হতো আমার যে স্লোপটা β1 সেটা ছিল নেগেটিভ। তাহলে স্লোপের সাইনের উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যদি পরিবর্তন হয়, আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বাড়বে নাকি কমবে।
ওকে, তাহলে আমরা স্লোপ কি জিনিস বুঝলাম। এরপর আমরা বোঝার চেষ্টা করলাম স্লোপ যদি পজিটিভ হয় তখন কি বুঝাবে, স্লোপ যদি নেগেটিভ হয় তখন কি বুঝাবে, সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করলাম। ইন্টারসেপ্ট নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, ইন্টারসেপ্ট নিয়ে এখন আমরা কথা বলবো না। এই আপনার লেকচারটা আসলে এমনভাবে সাজানো যাতে আপনি ক্লাসের পর খুব ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। অনেক ডিটেলস দেওয়া আছে, অনেক সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা আছে। ওকে, যেটা অলরেডি আমরা নিউমেরিক এক্সপিরিয়েন্স দিয়ে আমরা দেখেছি, আমরা একটু আরেকবার চেষ্টা করি। সাপোজ আপনাকে একটা ইকুয়েশন দেওয়া হলো, ইকুয়েশনটা এরকম: ওয়েজ ইকুয়াল টু 20 প্লাস 0.5 ইন্টু এক্সপিরিয়েন্স। তাহলে এখান থেকে যদি আমরা এখন যা শিখেছি সেটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, ওয়েজ হচ্ছে আমার ওয়াই, 20 হচ্ছে আমার বিটা নট, 0.5 হচ্ছে বিটা ওয়ান, টাইমস হচ্ছে এক্স, বা এক্স কে আমি শুধু এক্স আকারে লিখি, এক্স। তাহলে এই দুটার সাথে খুব সহজে আমরা তুলনা করতে পারবো। দেখেন, এভাবে বোঝাটা প্রথম দিকে সহজ, কিন্তু আপনি যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে মাল্টিপল রিগ্রেশনে যাবেন তখন আসলে এভাবে প্রতিটা ভ্যারিয়েবলসকে বড় করে লিখে বোঝানো অনেক একটু কষ্টসাধ্য। তখন এই জন্য আমরা যেটা করব, আমরা সহজভাবে বুঝে সেখান থেকে আস্তে আস্তে কিভাবে ইকুয়েশনে কনভার্ট করতে হয়, ইকুয়েশনে কনভার্ট করা শিখবো যাতে আমাদের পরবর্তীতে সহজ হয়। ওকে, তো এই ইকুয়েশন দিয়ে আমরা যদি কিছু প্রশ্ন করি আমরা প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। যদি আপনাকে কেউ প্রশ্ন করে কারো যদি এক্সপেরিয়েন্স হয় 5 বছর, 5 ইয়ার্স, তাহলে তার ওয়েজ কত হবে? এটাই এই ইকুয়েশন দিয়ে সেটা আমরা আহ, বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা যদি বলি যে ওয়েজ 5 বছর পর, তাই হচ্ছে আমি নিচে একটা ছোট করে 5 দিলাম বোঝার জন্য, 20 বসিয়ে দেই প্লাস 0.5 ইন্টু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছর, তাহলে এটা হয় 20 প্লাস 2.5 সমান 22.5। অর্থাৎ যখন আপনার কাছে কোনো একটা মডেল, রিগ্রেশন মডেল থাকে, সেই মডেলে আপনি যে কোনো ধরনের ডাটা ফিট করে, যেমন আমরা এখানে ডাটা ফিট করলাম যে এক্সপিরিয়েন্স সমান 5 বছর, সেই ডাটা ফিট করে আপনি কোনো একটা কিছু আসলে আউটপুট দেখতে চাচ্ছেন বা ওয়েজটা দেখতে চাচ্ছেন। ওকে, আমাদের পরবর্তী টপিক, বুঝার টপিক, সেটা হচ্ছে রেসিডুয়ালস। রেসিডুয়ালস জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। এটা বুঝলে আসলে পরবর্তীতে আমরা যে ওএলএস পড়বো, অর্থাৎ অর্ডিনারি লিস্ট স্কোয়ার, এগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে, কারণ পুরা ব্যাপারটাই হচ্ছে রিগ্রেশনের এররকে যত মিনিমাইজ করা যায়। আমরা একটু প্রথমে বইয়ের ভাষাটা পড়ি, বইয়ের ভাষায় পড়ার পর আমরা সহজভাবে বোঝার চেষ্টা করবো রেসিডুয়ালস জিনিসটা কি। After estimating the regression model, it is important to assess how well the model fits the data. On way to do this by examining the residuals, which are the difference between the actual value of the dependent variables and the values predicted by the model. অর্থাৎ এখানে আমরা দুটো জিনিসকে কোড করব। এক, যে অ্যাকচুয়াল ভ্যালুটা কি জিনিস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অ্যাকচুয়াল ভ্যালুটা কি, যেটাকে আমরা ওয়াই দিয়ে বুঝাই। এবং আমি যে মডেলটা ইউজ করলাম, আমি যে রিগ্রেশনটা ইউজ করলাম ডেটা দিয়ে, সেই রিগ্রেশনটা আসলে কতটুকু ভ্যালু প্রেডিক্ট করেছে। একটু পরে আমরা সেটা ডেটা দিয়ে দেখব। আপাতত আমরা পরিচিত হলাম ওয়াই কি জিনিস এবং ওয়াই বার কি জিনিস। যখন কোনো কিছু আপনি প্রেডিক্ট করবেন বা এস্টিমেট করবেন সেটাকে আমরা ওয়াই বার দিয়ে বলবো, অর্থাৎ এটা হচ্ছে আমরা এস্টিমেট করলাম, এবং এটা ছিল হচ্ছে আমাদের নর্মাল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এই দুটোর মধ্যে যখন আমি পার্থক্য বের করতে চাই সেটাই হচ্ছে আমার রেসিডিউয়ালস। অর্থাৎ নর্মাল অ্যাকচুয়াল ভ্যালুর সাথে যে আমি প্রেডিক্টেড ভ্যালু, এই দুটোর যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে রেসিডিউয়ালস। আমরা অন্য একটা ভাষায় বলতে পারবো যে এটা হচ্ছে আসলে আমার মডেলে কতটুকু ভুল আছে সেই জিনিসটাকে সে হাইলাইট করবে, কতটুকু আসলে আমার মডেল। যেমন আসলে দেখা যায়, মনে করেন সাপোজ আমি যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানিতে কেউ যখন
1 বছর এক্সপিরিয়েন্স আছে এমন একজনের স্যালারি হচ্ছে $20, কিন্তু আমার মডেল, আমি যে মডেল রিগ্রেশন রান করলাম ডেটা দিয়ে, সেটা দেখালো কি 1 বছর কারো যদি এক্সপিরিয়েন্স থাকে তার স্যালারি হবে $22, মানে $22। তাহলে অ্যাকচুয়াল ডাটা এবং হচ্ছে প্রেডিক্টেড ডাটা, এই দুটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে 2। অর্থাৎ আমি যে মডেলটা রিগ্রেশনটা রান করেছি, রান করে যে প্রেডিক্টেড ভ্যালুটা দিয়েছি, সেটার সাথে বাস্তব যে ডেটা বা বাস্তব যে মানে রিয়েল যে অবজারভেশনস ছিল সেটা পার্থক্য আছে, এরর আছে, সেটাকে বোঝাই হচ্ছে রেসিডুয়ালস। আমরা একটা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ওকে, আমরা প্রথমে দেখি যে কিছু এক্সপিরিয়েন্স দেখি যে যেখানে তিনজন স্যাম্পল, 1 বছর এক্সপিরিয়েন্স, 2 বছর এক্সপিরিয়েন্স এবং 3 বছর এক্সপিরিয়েন্স। যার 1 বছর এক্সপিরিয়েন্স তার অ্যাকচুয়াল ওয়েজ, অর্থাৎ আপনার কোম্পানি থেকে যে ডাটাটা আপনি পেয়েছেন, আপনার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে ডাটা, তার এক্সপিরিয়েন্সের সাথে সাথে তার ওয়েজ হচ্ছে $20, $21 এবং হচ্ছে $22। আপনি যে মডেলটা রান করেছেন, অর্থাৎ আপনি যে রিগ্রেশনটা, আমরা একটা রিগ্রেশন ইকুয়েশন, মানে রিগ্রেশন রান করেছি, রিগ্রেশন কিভাবে রান করে সেটা আমরা পরের ক্লাসে দেখবো। আপাতত ধরে নিচ্ছি যে আমরা একটা রিগ্রেশন রান করেছি। রান করার পর আমরা দেখেছি যে যখন কোনো একটা মানুষের 1 বছরের এক্সপেরিয়েন্স থাকে তার স্যালারি হয় 20.5। এখন দেখেন, আপনি কোম্পানির অরিজিনাল ডেটাতে থেকে দেখছেন 1 বছরের এক্সপিরিয়েন্স কোনো থাকলে তার স্যালারি হয় $20, কিন্তু আপনার মডেল দেখাচ্ছে $22.5। এই যে আপনার মডেল বেশি দেখালো, এটাই হচ্ছে রেসিডুয়ালস। অর্থাৎ আমার ইকুয়েশনটা আপনাদের আশা করি মনে আছে, y - y বার। তাহলে আমি বলতে পারবো যে 20 - 20.5, তাহলে কত থাকে? -0.5। এভাবে করে আমি প্রত্যেকটা অবজারভেশনের জন্য হচ্ছে আমি রেসিডুয়ালসটা ক্যালকুলেট করে দেখলাম। যখন 2 বছর ছিল এক্সপেরিয়েন্স, তার অ্যাকচুয়াল ওয়েজ ছিল 21 বছর এবং প্রেডিকশন একুশ 21 বছর। যেই ডাটা ছিল একই জিনিস প্রেডিকশন হচ্ছে, তাহলে তার রেসিডুয়ালস 0 হচ্ছে। ঠিক তেমনি ভাবে এক্সপিরিয়েন্স যখন 3 বছর, অ্যাকচুয়াল ওয়েজ $22, প্রেডিক্টেড ওয়েজ 21.5, তাহলে তার রেসিডুয়াল হবে 0.5। একটু এখানে চিহ্নটা জরুরি, যেহেতু হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল y - y বার। ওকে, এই গেল হচ্ছে আমার ডেটা, রিয়েল ডেটা দিয়ে বোঝার চেষ্টা করলাম যে আসলে রেসিডিউস আমরা কিভাবে ক্রিয়েট করি। সো আমরা যদি একটা গ্রাফ দেখে রেসিডিউয়ালসটা বোঝার চেষ্টা করি, তাহলে ইকোনমিক্স বা ইকোনমেট্রিক্স বা স্ট্যাটিস্টিক্সে একটা সহজ থাম্ব রুল হচ্ছে, যখনই আপনি কোনো কিছু একটু বোঝার চেষ্টা করবেন বা সহজভাবে বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে গ্রাফ এঁকে বোঝার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা একটু সহজ। আমরা যেটা আগের মতো এক্স অ্যাক্সিসে এক্সপিরিয়েন্স এবং ওয়াই অ্যাক্সিসে ওয়েজ, আমাদের দেখেন, এটা হচ্ছে আমাদের, আমরা যে রিগ্রেশন ইকুয়েশন করেছি সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন, অর্থাৎ আমাদের রিগ্রেশন লাইনটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। ওকে, আর তাহলে আমি যদি একটা একটা করে পয়েন্ট দেখি, যদি আমার 1 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেডিক্টেড ভ্যালু কত? অ্যারাউন্ড 20.5। যদি আমার এক্সপিরিয়েন্স থাকে 2, প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 21। যদি থাকে এক্সপিরিয়েন্স 3, তাহলে প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে এটা অ্যারাউন্ড কত? 21.5। ওকে, এখন আপনার অ্যাকচুয়াল ডেটাটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের যে পয়েন্টগুলা দেখেন, এটা হচ্ছে আসলে আপনার যে কোম্পানির ডেটা। দেখা যাচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তার স্যালারি হওয়া উচিত $20, 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে তার স্যালারি হওয়া উচিত $20, সরি $21, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তার স্যালারি হওয়া উচিত $22। এই যে অ্যাকচুয়াল ডাটার সাথে আপনার এক্সপেক্টেড, সরি প্রেডিক্টেড যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে রেসিডুয়ালস। এই ক্ষেত্রে রেসিডুয়ালস হচ্ছে 0.5, এখানে রেসিডুয়ালস হচ্ছে 0, কারণ হচ্ছে
অ্যাকচুয়াল ডেটা যেটা এবং প্রেডিক্টেড ডেটা দুটি আসলে একই ডেটা, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেসিডুয়ালস হচ্ছে 0.5। কারণ হচ্ছে আপনি প্রেডিক্ট করেছেন, আপনার মডেল প্রেডিক্ট করেছে ওয়েজ হওয়া উচিত 21.5, কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আপনার কোম্পানির ডেটা দেখছেন যে কোন একজন এমপ্লয়ি ওয়েজ হচ্ছে $22। এই হচ্ছে রেসিডুয়ালস এর আইডিয়াটা। এবার আমরা দেখব গুডনেস অফ ফিট আর স্কোয়ার। অনেক বেশি বহুল প্রচলিত। আমরা যে কোনো পেপার বা যে কোনো রিসার্চে দেখি যে কোন মডেল ইউজ করলে তার আর স্কোয়ার ভ্যালু যত বেশি হবে মডেল, অনেক কথা বলি। জিনিসটা একে বোঝা সহজ আবার সহজ না। সহজ না এই জন্য কারণ এটা নিয়ে অনেক ডিবেট। আর স্কোয়ার, বেশি আর স্কোয়ার হলে আসলে মডেল ভালো হয় কিনা, বলা যাবে কিনা, এটা আসলে এত সহজভাবে বলা যায় না। অনেক ডিবেটের বিষয়, অনেক কিছু জানার বিষয়, সেদিকে আমরা আজকে যাব না। আমরা আহ, ব্যাপারটা কি, আর স্কোয়ার বলতে আসলে কি বুঝাই, সেই জিনিসটা কি, প্রথমে আমরা ফর্মুলাটা জেনে জেনে ফেলি, বুঝে ফেলি, তারপর হচ্ছে আমরা এটা থিওরিতে যাব। আর স্কোয়ার হচ্ছে, সহজভাবে যদি বলি, এক্সপেরিয়েন্স কত ভালোভাবে ওয়েজকে এক্সপ্লেইন করবে, এটাই হচ্ছে আর স্কোয়ার স্ট্যাটিস্টিক্স। আমি আবার বলি, এই যে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স কত ভালোভাবে ওয়েজকে এক্সপ্লেইন করবে, অর্থাৎ আমি আমার মডেলটা, আমি যে রিগ্রেশন মডেলটা রান করেছি সেটা কি খুব ভালোভাবে ওয়েজকে রিপ্রেজেন্ট করছে, রিয়েল ডেটাকে রিপ্রেজেন্ট করছে নাকি রিপ্রেজেন্ট করছে না। এই প্রশ্নের উত্তর দেখবো হচ্ছে আমরা আর স্কোয়ার দিয়ে। আর স্কোয়ার কিভাবে এক্সপ্লেন করে? আর স্কোয়ার এক্সপ্লেন করে হচ্ছে এসএসই ওভার এসএসটি, অর্থাৎ এসএসই ডিভাইড বাই এসএসটি। অনেক কঠিন জিনিস, যদি আমি আরো সহজ করে বলি, এক্সপ্লেইন ভেরিয়েবলস। এসএসসি বলতে বোঝাই হচ্ছে সাম অফ স্কোয়ার ফর এরর। অনেক কঠিন নাম, আপাতত একটু জেনে রাখি আমরা। এটা আমরা সামনে দেখব কিভাবে সহজভাবে এটা ক্যালকুলেশন করে, মানে এটার ভিতরের মেকানিজমটা কি, কিভাবে আসলে এসএসসি ক্যালকুলেট করতে হয়। আর এটা হচ্ছে এসএসটি, এসএসটি হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে হিসাবের সুবিধার জন্য। এসএসসি হচ্ছে সাম অফ স্কোয়ারস ফর এরর্স এবং এসএসটি হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ারস। ওকে, আমি এখানে আবার ফেরত আসবো, আগে আমরা দেখি যে এসএসই এবং এসএসটি কিভাবে ক্যালকুলেট করে। আমরা এর আগে একটা ডেটা দেখি, আগের মতো একই ডেটা সেট আমরা ইউজ করব বোঝার সুবিধার জন্য, যেখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, ওয়েজ দেওয়া আছে এবং প্রেডিক্টেড ওয়েজ দেওয়া আছে। আমি যখনই প্রেডিক্টেড বলি আপনারা বারবার এটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আমরা যে রিগ্রেশন রান করলাম হাইপোথেটিক্যালি, যেটা আমরা পরে করব, সেই রিগ্রেশন রান করার পরে হচ্ছে আমরা যে ইকুয়েশন পেলাম সেই ইকুয়েশনে যখন ভ্যালুগুলো বসিয়ে দেই, সেই ভ্যালুগুলো বসানোর পর হচ্ছে আমরা প্রেডিক্টেড ওয়েজটা নির্ধারণ করতে পারি। ওকে, দেখেন কিভাবে ওয়াইটা ক্যালকুলেট করছে। ওয়াই প্রথমে আপনি ক্যালকুলেট করবেন হচ্ছে মিন। ওয়াই বার হচ্ছে বুঝাচ্ছে ওয়েজের মিন। কোন ওয়েজের মিন? অর্থাৎ আপনার যে অ্যাকচুয়াল ওয়েজ ছিল সেই ওয়েজের মিনটা আপনি বের করবেন। 20, 21 আর 22, এটার মিন হচ্ছে 21, অর্থাৎ ওয়েজের মিন হচ্ছে 21। এবার আমরা এসএসটি ক্যালকুলেট করব। দেখেন এসএসটি কিভাবে ক্যালকুলেট করব, ফর্মুলাটা হচ্ছে, ফর্মুলাটা আমি লিখি তারপর বোঝানোর চেষ্টা করি যে ফর্মুলাটা আসলে বোঝা যায় কিনা। দেখেন এসএসটি ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। ওয়াই কি? তাহলে এই জিনিসটা আমাকে দেখতে হবে, ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। দেখেন তাহলে অ্যাকচুয়াল এটা হচ্ছে একটা ওয়াই, এখান থেকে আমাকে বাদ দিতে হবে 21, অর্থাৎ 20 - 21, 20 - 21, 21 - 21, 22 - 21। 21 কেন? কারণ 21টা হচ্ছে আমার অ্যাভারেজ ছিল। এবার এগুলো সবগুলোকে হচ্ছে আপনি স্কোয়ার করবেন, সবগুলোকে স্কোয়ার করবেন। ওকে, স্কোয়ার করার পর যেটা করবেন আপনি সবগুলোকে হচ্ছে যোগ করবেন। এই কাজটাই আমি এখানে করেছি।
যোগ বিয়োগে যাব না, আমরা সবাই যোগ বিয়োগ পারি। দেখা যাচ্ছে এসএসটি ক্যালকুলেট করার পর আমার ভ্যালু আসছে 2। ওকে, এবার আমরা দেখবো যে এসএসই কিভাবে ক্যালকুলেট করে। এসএসসি ক্যালকুলেট করে হচ্ছে, ফর্মুলাটা আমরা বোঝার চেষ্টা করি। এসএসসির ফর্মুলাটা হচ্ছে, সরি, এসএসই ফর্মুলাটা হচ্ছে ওয়াই ক্যাপ, অথবা আমরা ওয়াই ক্যাপ বলবো, এখানে সম্ভবত আমরা ক্যাপ ইউজ করেছি। এই যে দেখেন, এটাকে আমরা ওয়াই হ্যাটও বলি, ক্যাপও বলি অনেকে। যখনই কোনো কিছুর উপর হ্যাড বা ক্যাপ থাকবে তখনই বুঝতে হবে যে এইটাকে আমরা আসলে প্রেডিক্টেড করেছি, বা আমাদের মডেল দিয়ে হচ্ছে যেটা আমরা ক্যালকুলেট করে বের করেছি। আর যেটা যদি শুধু ওয়াই থাকে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা। ফর্মুলাটা হচ্ছে ওয়াই হ্যাট বা ক্যাপ, সরি ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। যদি আমরা একটু ডেটা দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা কি, এই হচ্ছে আমার প্রেডিক্টেড ওয়েজ। আমরা এখানে দেখবো আমাদের ক্যালকুলেশন গুলো এখানে। তো ওয়াই বার মাইনাস হচ্ছে, খেয়াল করি কি, আমার অ্যাভারেজ, অ্যাভারেজ আমার কত ক্যালকুলেট করে আসছিলাম আমরা, সরি, আমার অ্যাভারেজ ক্যালকুলেট করে আসছিলাম হচ্ছে 21। তাহলে 20.5 মাইনাস 21, 21 মাইনাস 21, 21.5 মাইনাস 21, এটাকে আপনাকে স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, এবং সবগুলো যোগ করতে হবে। ঠিক এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে করেছি, এসএসসি তে করেছি। এই ক্যালকুলেশনটা কিন্তু হচ্ছে আমরা এখানে করেছি। ওকে, যোগ বিয়োগ করলে দেখা যায় কত, যোগ বিয়োগ করলে দেখা যায় ভ্যালু হচ্ছে 0.5। তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এসএসটি, এসএসটির ভ্যালু হচ্ছে 2, এবং এসএসসির ভ্যালু এটা হচ্ছে 0.5। এখন হচ্ছে আমরা আর স্কোয়ার, আর স্কোয়ার ক্যালকুলেট করি। আর স্কোয়ার হচ্ছে এসএসই ডিভাইড বাই এসএসটি। তাহলে যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে আর স্কোয়ারের ভ্যালু 0.75, 0.75, 0.75 বলতে কি বোঝায়, অর্থাৎ বিভিন্ন এক্সপেরিয়েন্সের কারণে বিভিন্ন ওয়েজ হয়। এই যে ভ্যারিয়েশনটা, বিভিন্ন ওয়েজের, এক্সপিরিয়েন্সের ভ্যারিয়েশনের কারণে বিভিন্ন ওয়েজ, এই যে ভ্যারিয়েশনটা, এটা আমাদের মডেল 75% এক্সপ্লেন করতে পারে। যদি আমি বলি, দিস মিনস 75% অফ দ্য ভ্যারিয়েশন ইন আওয়ারলি ওয়েজ ইজ এক্সপ্লেইন বাই দ্য ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, এক্সপেরিয়েন্স অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ক্যান অলমোস্ট explain the 75% wage of the employee. ওকে, এটাই হতে বুঝাই। তাহলে দেখা যাচ্ছে যে 25% আসলে কিভাবে ওয়েজ পরিবর্তন হচ্ছে, সেটার 25% এক্সপ্লেনেশনটা আমরা এক্সপিরিয়েন্স থেকে জানতে পারছি না। এটাই হচ্ছে আর স্কোয়ারের এক্সপ্লেনেশন। থামস বলে, আমার আর স্কোয়ার যত ভালো হবে, তত আমার মডেলটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এক্সপ্লেইন করবে। অর্থাৎ আমি যদি একটা নিউমেরিক এক্সাম্পল দেই, যে ধরেন আমার তিনটা ডেটা আসছে, তিনটা ভ্যালু আসছে, 75% আসছে, অন্য একটা মডেল থেকে আমার ভ্যালু আসছে 50%, এবং অন্য একটা থেকে আমার আসছে হচ্ছে 100%। 100% মানে এখানে আসলে গোঁজামিল আছে, 100% সম্ভব না, ধরেন 90%। তাহলে আপাত দৃষ্টিতে যদি আমরা আর স্কোয়ারের বেসিসে তুলনা করতে চাই, আমরা বলবো হচ্ছে এই মডেলটা ভালো, কারণ এই মডেলটাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়েজের 90%কে এক্সপ্লেন করতে পারছে, এবং তুলনামূলকভাবে এটা হচ্ছে একটু খারাপ পারফরমেন্স, কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই মডেলটা ওয়েজের মাত্র 50%কে এক্সপ্লেন করতে পারতেছে কিসের মাধ্যমে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এই গেল হচ্ছে আমার আর স্কোয়ার বা গুডনেস অফ ফিট। গুডনেস অফ ফিট বলতে এই জন্য বুঝাই যে আসলে কত ভালো ফিট করছে, অর্থাৎ আমার মডেলটা কত ভালো রিয়েল সিনারিওর সাথে ফিট করছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে গুডনেস অফ ফিট। আমাদের পরের টপিকে যাই আমরা, আমাদের যেটা অনেক বারবার আসবে, ওএলএস, ওএলএস অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড, এটা অনেক বেশি আসবে, বারবার আসবে। এটার পিছনে ফিলোসফিটা আমাকে একটু আগে বুঝতে হবে, ফিলোসফিটা কি। দেখেন,
আমরা সব সময় চাইবো আমাদের যে মডেলটা, এই মডেলের সাথে রিয়েল যে আমার অ্যাকচুয়াল ডাটা, সেই ডাটার সাথে পার্থক্যটা কম থাকে। অর্থাৎ আমি চাইবো, সবসময় চাইবো আমি এমন কোনো মডেলকে সাজেস্ট করতে, যেই সাজেস্টেড মডেলসটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডাটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডাটা, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড মডেলের ডাটা। এদের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমি চাইবো মিনিমাম করতে। আমি জিরো করতে পারবো না কখনো। আমার টেকনিক্যালি টেকনিক্যালি এটা একটু টেকনিক্যালি আমার উদ্দেশ্য থাকবে প্রেডিক্টেড মডেলের প্রেডিকশন এবং হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটা, এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যাতে সবসময় আমার চেষ্টা থাকবে কম করা। এই জন্য আমরা বলি হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। তো অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথডে যেটা করতে হয়, দেখেন এই ইকুয়েশন দেখলে কিন্তু একটু ভয় লাগে। এই ভয় আমরা স্টেপ বাই স্টেপ কাটাবো। আমরা অলরেডি জানি ওয়াই আমার অ্যাকচুয়াল ডাটা, আই বলতে বোঝায় হচ্ছে অবজারভেশন নাই, অর্থাৎ ধরেন 100টা পার্সন হচ্ছে। আমি যদি বলি ওয়াই ওয়ান, তাহলে আমি বলবো হচ্ছে প্রথম পার্সনের যে ওয়েজটা। আমি যদি বলি 100, তাহলে বলবো হচ্ছে 100 নাম্বার পিপলের ওয়েজ বা অবজারভেশন। তাহলে আই দিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, সহজ করে আমরা আইটাকে আপাতত বাদ দিই। মাইনাস ওয়াই হ্যাট। খেয়াল করে দেখেন তো এটা কি ছিল? এটা এটা কি সেই রেসিডিউয়ালস ছিল না যেটা আমরা পড়ে আসছি? ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ। আসলে এটা হচ্ছে রেসিডুয়ালস। এখন রেসিডুয়ালস কে যেটা করব আমরা, রেসিডুয়ালস কে আমরা হচ্ছে স্কোয়ার করব। স্কোয়ার করার পর খেয়াল করে দেখেন, আমাদের এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3, অসংখ্য এমপ্লয়ি থাকতে পারে। তাহলে আমরা যেটা করব, সকল এমপ্লয়ির জন্য এটা যোগ করব। তো আসলে এমপ্লয়ি 1 এর জন্য এটা লিখলাম, সাপোজ এমপ্লয়ি 1 এর জন্য লিখলাম 1 1। এমপ্লয়ি 2 এর জন্য আমি লিখলাম হচ্ছে y2 মাইনাস ওয়াই ক্যাপ 2 হোল স্কোয়ার, ব্লা ব্লা। এভাবে লেখাটা আসলে অনেক কষ্টকর, আমরা আসলে এভাবে লিখবো না। আমরা এমন একটা সাইন ইউজ করবো যে সাইন দিয়ে বোঝাবো যে আমি সবকিছু যোগ করতে চাচ্ছি। তখন হচ্ছে আমি আসলে সামেশন সাইনটা ইউজ করতে চাই। তো আমি পরিষ্কার করে লিখি, আমি বেসিক্যালি চাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই হেড, এটা স্কোয়ার করতে চাচ্ছি এবং আমি সবার জন্য করতে চাচ্ছি। এই জন্য আমি সামেশন দিই, যেহেতু আমি সবার জন্য করতে চাচ্ছি, এই জন্য আমি আসলে এখানে ছোট্ট একটা করে আই অবজারভেশন দিয়ে দেই, যে আসলে আমি সবার জন্য বোঝাচ্ছি জিনিসটা। এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। এই সামেশনটা, এই যে সামেশনটা, এটাকে আমি আসলে কি করতে চাই? এটাকে আমি আসলে মিনিমাইজ করতে চাই। আমি যত এটাকে মিনিমাইজ করতে পারবো, তত আমার প্রেডিক্টেড মডেলটা আমার রিয়েল যে ডেটা, সেই ডেটার সাথে খুব ইজিলি এক্সপ্লেইন করতে পারবে। ওকে, সো বইয়ের ভাষায় যদি একটু পড়ি, দ্য গোল অফ দ্য ওএলএস ইজ টু ফাইন্ড দ্য লাইন দ্যাট বেস্ট ফিট দ্য ডেটা। আচ্ছা, এটা একটু আমরা একটু ভিজুয়ালি সহজভাবে বোঝার চেষ্টা করি। মনে করেন আপনার ডেটা হচ্ছে এরকম, এবং আপনি একটা লাইন প্রেডিক্ট করলেন। আপনার লাইন প্রেডিকশনটা হচ্ছে এরকম। দেখেন, গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে আপনি যে লাইনটা প্রেডিক্ট করেছেন, হুইচ ইজ নট এ গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকচুয়াল ডেটা, বিকজ এখানে অনেকগুলো ডেটা বাদ পড়ে যাচ্ছে। সে আসলে ভালো রিপ্রেজেন্টেশন না, একটা ভালো রিপ্রেজেন্টেশন না। রেদার দেন আপনি যদি লাইনটাকে এভাবে ফিট করতে পারেন, লাইনটাকে যদি এভাবে ফিট করতে পারেন, তাহলে বলা যায় টু সাম এক্সটেন্ট দিস উড বি আ গুড রিপ্রেজেন্টেশন অফ ইউর ডেটা, হুইচ ইজ আ বেস্ট মডেল সো ফার কম্পেয়ারিং টু দ্য আদার মডেল। আমি কম্পেয়ারিং টু বলতে বুঝাচ্ছি যে আমরা আগে যেরকম একটা মডেল এটা এঁকেছি, এটার থেকে আসলে এটা, এই মডেলটা বেটার। এটা অবশ্যই বেটার, এটা অবশ্যই বেটার। ওকে, এটা বলতে আমি বুঝাচ্ছি যে বেস্ট মিনস দ্য সাম অফ স্কোয়ার ডিফারেন্স ইজ বিটুইন দ্য অবজার্ভ ভ্যারিয়েবলস অ্যান্ড দ্য প্রেডিক্টেড ভ্যালুস ইজ স্মল অ্যাজ পসিবল। তো যদি জিনিসটাকে
আমরা আরেকটু ক্লিয়ার করে বুঝতে চাই। মনে করেন এই হচ্ছে আপনার লাইন, এটা হচ্ছে আপনার মডেলের প্রেডিক্টেড লাইনটা, এবং আপনার ভ্যালুগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু, সেগুলো আমি কালো ডট দিয়ে দেখাচ্ছি। আহ, এখানে একটা, এখানে একটা। তো এটার সাথে লাইনের ডিফারেন্সটা হচ্ছে এটা, এবং এটার সাথে ডিফারেন্সটা হচ্ছে এটা। একটু একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি এই ডিফারেন্সটাকে মিনিমাম করতে পারেন, এই ডিফারেন্সটাকে মিনিমাম করতে পারেন, তাহলে গিয়ে দেখেন আমি মিনিমাম করে এদিকে ঠেলে দিচ্ছি। মিনিমাম করা মানে কি, পয়েন্ট আস্তে 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 এদিকে আসা, এবং এটার ডিফারেন্সটা মিনিমাম করা মানে হচ্ছে কি আস্তে 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 এদিকে যাওয়া। যদি হাইপোথেটিক্যালি আমি সেটা করতে পারি, তাহলে কালো ধরেন আমি ডিস্টেন্সটা মিনিমাম করলাম, অর্থাৎ মিনিমাম করে এই জায়গায় নিয়ে আসলাম, এই পয়েন্টটা এখানে নিয়ে আসলাম, এবং এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে জিনিসটা কিন্তু বোঝা এখন ইজি হচ্ছে যে এখন আমার যে লাইনটা, এই লাইনটা আসলে এটার অনেক কাছাকাছি, এটার অনেক কাছাকাছি। অর্থাৎ যেই ডিস্টেন্সটা ছিল আগে, সেই ডিস্টেন্সটাকে আমি মিনিমাইজ করার ট্রাই করেছি, অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথডে মিনিমাইজ করার ট্রাই করেছি, হুইচ ইজ বেটার। আগে ছিল আমার এই লোকেশন, এখন আহ, মানে আমি তো আসলে অ্যাকচুয়াল ডাটাকে চেঞ্জ করতে পারবো না, আমি একটু উল্টা ভাবে বলেছি জিনিসটা। আসলে আমি আসলে অ্যাকচুয়াল ডাটাকে তো চেঞ্জ করতে পারবো না, রেদার দেন হচ্ছে আমাকে আসলে একটা মডেল ফিট করা দরকার। আমি যা সহজ করে বোঝানোর চেষ্টা করছি যে আসলে রেসিডুয়ালসটা মিনিমাম করলে কি হয়। রেসিডুয়ালসটা যদি আমি আসলে মিনিমাম করতে পারি, তাহলে হচ্ছে আমার যে প্রেডিক্টেড লাইন, সে প্রেডিক্টেড লাইনের সাথে ডিফারেন্সটা সবচেয়ে কম হয়, এটাই বুঝাই। ওকে, সো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে ওএলএস এস্টিমেট। আচ্ছা, স্টিমেটস বলতে কি বোঝাই? স্টিমেটস বলতে বুঝাই আমরা যখন কোনো ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের ইন্টারসেপ্ট বি নট এবং বি ওয়ানকে যখন আমরা ক্যালকুলেট করে বের করি, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্টিমেটস, বলি হচ্ছে এস্টিমেটস। তো এটা এস্টিমেটসটা বোঝার জন্য আমরা যেটা করব করব আমরা, আমাদের এক্সপিরিয়েন্স দেওয়া আছে এবং হচ্ছে আমাদের ওয়েজ দেওয়া আছে, এবং আমরা যে রিগ্রেশন লাইনটা নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ যে রিগ্রেশন লাইনটাকে আমরা ফিট করব, সেটা হচ্ছে y ইকুয়াল টু বি নট প্লাস বি ওয়ান এক্স। অলরেডি এই জিনিসটা আমাদের খুব সহজভাবে বোঝা হয়ে গেছে। ওএলএস এর ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিভাবে আসে সেটা একটা বিশাল লেকচার, সেদিকে আমরা যাবো না। এই হচ্ছে ইকুয়েশনটা, বি ওয়ান, অর্থাৎ বি ওয়ানকে আমরা কিভাবে ক্যালকুলেট করব যদি আমার ডাটা থাকে, এবং বি নটকে আমি কিভাবে ক্যালকুলেট করব, সেই ফর্মুলাটা হচ্ছে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বি ওয়ান এর ফর্মুলা, এবং এটা হচ্ছে বি নট এর ফর্মুলা। ফর্মুলাটা দেখলে অনেক কঠিন লাগে, আমরা একটা একটা করে অ্যানালাইসিস করব। প্রথমে আমি এক্স বার বের করব, অর্থাৎ আমি বের করব যে ওয়েজ, সেই ওয়েজের অ্যাভারেজ কত। দেখেন এখানে, সরি, এক্স হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের এখানে অ্যাভারেজ কত হবে, 1 + 2 3, 3 যোগ করলে হয় 6 কে, অর্থাৎ এখানে যোগফল টোটাল কত, তার যোগফল হচ্ছে টোটাল 6 6 / 3, দ্যাট মিনস 2। অর্থাৎ আমি বলতে পারবো আমার এক্স বার হচ্ছে 2, আর ওয়াই বার কত, অ্যাভারেজ, এই তিনটার অ্যাভারেজ হচ্ছে ওইখানে ক্যালকুলেশন করা আছে। ওয়াই বারের এক, ওয়াই বার হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু 21। ওকে, এই ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি, এখানে আসলে কি বুঝাচ্ছে, ও আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে। এইগুলো আসলে আমি নিজেও যখন পড়াশোনা করতাম আমার অনেক ভয় লাগতো, যে এই সাইন গুলো দেখলেই জ্বর, আর মানে ভাল লাগতো না জিনিসটা। ওই জন্য আমার আসলে একটা ইচ্ছা হচ্ছে প্রতিটা জিনিস সহজভাবে ম্যাথ, মানে সহজ ডেটা দিয়ে ফিট করলে যেটা হয় যে সহজভাবে বোঝানোটা একটু মানে সহজভাবে বোঝা সম্ভব হয়। ওকে, আহ আমরা একটা একটা করে কম্পোনেন্টকে ভাগ করি। প্রথমে যেটা দেখি যে এই অংশটা কি, এই অংশটা কি, এই অংশটাকে যদি আমরা এভাবে লিখি, আমরা লিখতে পারবো যে এক্স মাইনাস এক্স
বার। ওকে, এক্স মাইনাস এক্স বার। এক্স কোথায় আছে? এই হচ্ছে আপনার এক্স। এক্স বার কত, অর্থাৎ আপনার অ্যাভারেজ এসেছিল কত? অ্যাভারেজ এসেছিল হচ্ছে 2। তাহলে 1 - 2, 2 - 2, 3 - 2। ওকে, এখন সামেশন মানে হচ্ছে আমি আসলে সবগুলোকে যোগ করব। সবগুলোকে যোগ করলে কত আসে? এটা আসে হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে যোগ করলে আসে হচ্ছে 0। অর্থাৎ এই পুরোটার ভ্যালু আসে হচ্ছে 0। ওকে, এবার আমরা আসি এই অংশটা। এই অংশটা কি বোঝাচ্ছে? এই অংশটা বোঝাচ্ছে হচ্ছে y - y বার। এবং আমার ক্যালকুলেটেড y বারের ভ্যালু কত ছিল? 21, অর্থাৎ অ্যাভারেজ ছিল 21। এখন যদি আমি এটা এখান থেকে বিয়োগ করতে চাই 20 - 21, 21 - 21, 22 - 21, তাহলে এখান থেকে থাকে হচ্ছে -1, এটা থাকে হচ্ছে 0, এবং এটা থাকে হচ্ছে 1। এবং যোগ করলে দেখা যাচ্ছে এটা সামেশন। এই সামেশন দিয়ে বুঝাই হচ্ছে আপনি এটারও সব যোগফল নির্ণয় করবেন এবং আপনি এটারও সকল যোগফল নির্ণয় করবেন। তাহলে এটার যোগফল দেখা যাচ্ছে, এটার যোগফল দেখা যাচ্ছে 0। নিচেরটা নিচেরটা অলরেডি আমরা করে আসছি, অর্থাৎ আগেই এক্স মাইনাস এক্স বার যেটা করেছি, এখন এগুলো সবগুলোকে আমরা স্কোয়ার করব। সবগুলোকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করব। 1 কে স্কোয়ার করলে থাকে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে যোগ করলে থাকে কত? সবকিছু যোগ করলে থাকে 2। তাহলে নিচের এটার আমরা পাচ্ছি হচ্ছে 2। তাহলে আমরা b1 কে যদি করি, তাহলে 0/2। দেখি আমাদের নিচে ক্যালকুলেশনটা। না, আহ, ও, আমি ভুল বলেছি। আমরা ভুল করেছি। ভুলটা কি আমরা একটু এক্সপ্লেন করি। ভুলটা হচ্ছে এই সাইনের এক্সপ্লেনেশনে ভুল করেছি। দ্যাটস ওয়াই পুরো জিনিসটা ভুল পথে আমরা ক্যালকুলেশন করেছি। এটা আপনি এটা ক্যালকুলেট করবেন এবং এটা ক্যালকুলেট করবেন, এই দুইটার যে গুণফল, সেই গুণফলটার যে গুণফল থাকবে সেটা যোগ পরবর্তীটার জন্য, যোগ পরবর্তীটার জন্য। যদি আমরা একটু ডেটা দিয়ে দেখার চেষ্টা করি। ওকে, আমার x1 - 2 এবং 20 - 21, এখান থেকে কত থাকে? -1। এবং এখান থেকে কত থাকে? -1। -1 এবং -1 মাল্টিপ্লাই করলে কত থাকে? 1 থাকে। ঠিক একইভাবে তাহলে আমি বলতে পারবো, এটা এখানে না লিখি, আমি এখানে লিখি যে 1 থাকে। মানে এটাকে যদি আমি একটু ভাগ করে লিখি, জিনিসটাকে এরকম লেখা যায়: x1 মাইনাস এক্স বার, y1 মাইনাস y বার, প্লাস x2 মাইনাস এক্স বার, y2 মাইনাস y বার, প্লাস x3 মাইনাস এক্স বার, y3 মাইনাস y বার। ওকে, তাহলে একইভাবে একই ক্যালকুলেশনটা আমরা এর জন্য করতে পারবো, 2 নম্বর অবজারভেশনের জন্য করতে পারবো। একই ক্যালকুলেশন আমরা 3 নম্বর অবজারভেশনের জন্য করতে পারবো, যে ক্যালকুলেশনটা আমরা নিচে করেছি। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আহ উপরে থাকে 1 + 1, 1, এবং নিচে থাকে হচ্ছে মানে আমি আমার নিচের যেটা, এটা অলরেডি আমরা দেখেছি, এটা কোনো কনফিউশন নাই। সেটা ছিল হচ্ছে 1, সরি, উপরে থাকে 2, নিচে থাকে 2। তাহলে আমার b1 এর ভ্যালু হচ্ছে 1। একইভাবে বি নটের ইকুয়েশনটা হচ্ছে, দেখেন আমরা একটু আগে কি করে আসছি, আমরা করে আসছি y = b0 প্লাস b1x। বা এখান থেকে যদি আমি বলি b0 সমান হচ্ছে আমার y মাইনাস b1x, যেহেতু আমরা হচ্ছে এটাকে ওয়াইটা হচ্ছে আমার এখানে ওয়াই বার এবং এক্সটা হচ্ছে আমার এক্স বার, এতটুকুই পার্থক্য। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, আমার অ্যাভারেজ ওয়াই বার এসছে হচ্ছে 21, মাইনাস b1, আমরা একটু আগে এখানে b1 ক্যালকুলেট করলাম 1, এবং আমার এক্স অ্যাভারেজ ছিল, ওয়েজের অ্যাভারেজ ছিল হচ্ছে 2 ছিল।
তাহলে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে বি নটের ভ্যালু হচ্ছে 19। তাহলে আমরা পেয়ে গেলাম B1 এর ভ্যালু আসে হচ্ছে 1 এবং বি নটের ভ্যালু আসে হচ্ছে 19। তাহলে আমার যে ইকুয়েশনটা, আমার ইকুয়েশনটা এরকম দাঁড় করাবে, অর্থাৎ আমি যে ক্যালকুলেটেড, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালুটা যেটা হবে ওয়াই বার ওয়াই ক্যাপ ইকুয়াল টু 19 প্লাস 1, আপনি চাইলে 1 লিখতে পারেন, নাও লিখতে পারেন, ইন্টু হচ্ছে এক্স, 1 ইন্টু হচ্ছে এক্স। তো দেখা গেল আমরা অডিট ওএলএস মেথডের মাধ্যমে আমার যে ডেটা ছিল সেই ডেটা দিয়ে আমি যেই প্রেডিক্টেড ইকুয়েশনটা, রিগ্রেশন ইকুয়েশনটা, সেটা হচ্ছে বের করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা আসি হচ্ছে সিম্পল রিগ্রেশনের অ্যাজাম্পশন গুলা। এই অ্যাজাম্পশন গুলা বোঝা আসলে খুবই জরুরি, কারণ এই অ্যাজাম্পশনের উপর বেসড করে আমাদের সামনে অনেক কিছু পড়তে হবে। অ্যাজাম্পশন গুলো আমরা অনেক ভালোভাবে সামনে পড়বো, যেমন হচ্ছে লিনিয়ারিটি। আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ আমার যে ওয়েজ ছিল এবং সাথে ছিল হচ্ছে এক্সপেরিয়েন্স, এই দুটার মধ্যে লিনিয়ার সম্পর্ক। লিনিয়ার সম্পর্ক বলতে আমি বুঝাচ্ছি এরকম সম্পর্ক, ওকে? বা হচ্ছে সেটা কমতেও পারে, সেটা নিয়ে করতে পারে, কিন্তু আমি এরকম কিছু বুঝাচ্ছি না, এরকম কিছু বুঝাচ্ছি না, হুইচ ইজ নট লিনিয়ার। ওকে, ইন্ডিপেন্ডেন্স, প্রতিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অকারেন্স, মানে হচ্ছে যখন কোন একটা মানুষের এক্সপিরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি, তার এক্সপিরিয়েন্স তার স্যালারি যেভাবে ডিটারমাইন করছে, অন্য একটা অবজারভেশন তার এক্সপিরিয়েন্স তার স্যালারিকে ডিটারমাইন করতে বলছে, অর্থাৎ অবজারভেশনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, যতটা পার্সনের আমি অবজারভেশন নিয়ে কাজ, ডেটা নিয়ে কাজ করছি। ওকে, হোমোস্ক্যাডাস্টিসিটি, এটা আমরা সামনে অনেক বিস্তারিত পড়বো। আপাতত সহজভাবে বলি যে আমার যখন ভ্যারিয়েন্স অফ দ্য রেসিডুয়ালস, মনে আছে রেসিডুয়ালস জিনিসটা কি ছিল? রেসিডুয়ালস ছিল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হেড ছিল, এই ছিল হচ্ছে আমাদের রেসিডুয়ালস। এই রেসিডুয়ালস যখন এই ভ্যারিয়েন্স, অর্থাৎ বিভিন্ন অবজারভেশনের জন্য এই যে ওয়াই মাইনাস ওয়াই হেড, এটার যে ভ্যারিয়েন্সটা যাতে একই থাকে, অর্থাৎ অ্যাক্রস দ্য অবজারভেশন, যতগুলো অবজারভেশন থাকে তাদের মধ্যে যে রেসিডুয়াল, এই রেসিডুয়ালের ভ্যারিয়েন্সটা যাতে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সেম থাকে। এটা আমরা পরে আরো পড়বো, যখন আমরা হোমোস্ক্যাডাসিটি দেখবো, হেটারোস্ক্যাডাসিটি দেখবো, হেটারোস্ক্যাডাসিটি থেকে আবার কিভাবে মুক্তি পাওয়া যায় সেগুলো আমরা দেখবো। নো, 4 নম্বর যেটা হচ্ছে পারফেক্ট মাল্টিপোলারিটি। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আমাদের ছিল হচ্ছে এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স গুলো হচ্ছে কিছু ভ্যারিয়েশন অবশ্যই লাগবে। যেমন আমি সহজ করে বুঝাই, মনে করেন একই নির্দিষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্সের জন্য সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েজ আসতেছে, সো হোয়াই ইউ নিড টু রিগ্রেস অন দ্যাট? আপনি এটাকে কেন প্রেডিক্ট করতে যাবেন? দ্যার ইজ নো ভ্যারিয়েশন, দ্যার ইজ নো, আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যদি ভ্যারিয়েশন না থাকে, তাহলে আপনি আসলে কি প্রেডিক্ট করবেন? আপনি তো জানেন যে এদের সবার স্যালারি একই রকম, এদের এক্সপিরিয়েন্স কোনো ভ্যারিয়েশন নাই, তাহলে তাদের স্যালারিতে ভ্যারিয়েশন আপনি কিভাবে আশা করবেন? সো এইটা আমরা আশা করব যে ওএলএস এর মাধ্যমে, মানে সিম্পল রিগ্রেশনের মধ্যে আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মাস্ট হ্যাভ সাম ভ্যারিয়েশন। উইদাউট ভ্যারিয়েশন আমরা যে লাইনটাকে ফিট করতে চাইবো, এটা আসলে ফিট করার প্রথম ফিলোসফিক্যাল গ্রাউন্ডে আমরা আটকে যাচ্ছি, যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা ভ্যারি না করে, তাহলে হোয়াই উই নিড টু অ্যাকচুয়ালি রিগ্রেস অন দ্যাট। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আজকের পড়াশোনা আমরা দেখলাম হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে, ভালো লাগবে। আর যেটা চেষ্টা করবেন, লেকচারটা সাথে নিয়ে যেই লেকচার ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে সেটা একটু পড়ার, বা যে নিউমেরিক এক্সাম্পল গুলো দেওয়া আছে, যারা বিশেষ করে নতুন ইকোনোমেট্রিক্সে বা নতুন পড়াশোনা করছেন বা পড়েছেন, হয়তো অনেক কিছু স্কিপ করে গেছেন, তাদের জন্য এটা খুব বেশি কাজে দিবে ইনশাল্লাহ। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।
সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।